আনন্দই জীবনের সার কথা। জীবন রাঙাতে দেশ বিদেশের বিনোদনের নানা খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। চললেন তিনি অসীমের পথ ধরে, হঠাৎ কাউকে কিছু না বলে। কিন্তু কবিকে কি করে বলি বিদায়? তবুও অপ্রস্তুত ভক্তকুলকে মেনে নিতে হয়। জীবন মরণের সীমানা ছাড়িয়ে কবি হেলাল হাফিজ। শুক্রবার দুপুরে শাহবাগের সুপার হোম হোস্টেলে বাথরুমে পড়ে আহত হন কবি। পিজি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কবির চলে যাওয়ার এই ক্ষণে তাকে শ্রদ্ধা আর শোকের চিঠি লিখেছেন তরিকুল ইসলাম সৌরভ। প্রিয় কবি, কুয়াশামাখা শীতের এমন দিনে আপনাকে পত্র দিতে হবে ভাবিনি, কিন্তু আজ অষ্টপ্রহর কেবল বাজে মনের কানে। আপনি নেই, কি অসম্ভব এই শূন্যতা। এই শহরে আপনি নেই, আপনার মুগ্ধতা ছড়ানো পংক্তি এখন ভীষণ করে আলোড়ন তুলছে মনের অন্দরে। আপনি তো বলেছিলেন, আগুন পোড়ালে তবু কিছু রাখে, কিছু থাকে, হোক তা শ্যামল রং ছাই। মানুষে পোড়ালে আর কিছুই রাখে না, কিছু থাকে না, খাখা বিরান। এত বুঝি অভিমান ছিল আপনার বাংলা ভাষাভাষী মানুষের হৃদয়ে। আপনার পংক্তি কি বিপুল করে আছে আপনি তা জানতেন। এবার এই তো কিছুদিন আগে যখন জীবনপণ লড়াই ছিল, তখনও আপনি ছিলেন মন্ত্রে, দীক্ষায় আর দেয়ালে দেয়ালে কাব্যিক দোতনায়। আচ্ছা কবি, আপনি প্রথম কবে জেনেছিলেন বেশি লিখতে হয় না কবিকে, অল্পেও বিপুল করে থাকা যায়? আপনি কি করে জেনেছিলেন যে জলে আগুন জলে আপনাকে এনে দিয়েছিল বিপুল খ্যাতি? এরপর দীর্ঘ বছর আর বই বের করলেন না, তাতেও আপনার খ্যাতি ক্রমাগতভাবে বেড়েছে। 2012 সালে যে জলে আগুন জলে কাব্যগ্রন্থের কবিতার সঙ্গে আরও নতুন কিছু কবিতা যুক্ত করে যখন প্রকাশিত হয়েছিল দ্বিতীয় কাব্যগ্রন্থ কবিতা 71, তখনও আমরা আপনার মুগ্ধ পাঠকরা আগ্রহ ভরে কবিতার আবেশে নিজেদেরকে সমর্পিত করেছিলাম। আর সর্বশেষ 2019 সালে প্রকাশিত তৃতীয় কবিতার বই বেদনাকে বলেছি কেদনা, আপনার অসাধারণ কবিত্বের প্রমাণ আমরা পেয়েছি। আপনি একাই থাকতে চেয়েছিলেন, চিরকাল সমাজের চিরায়ত রীতিকে উপেক্ষা করেছিলেন। আসলে কবি, এভাবে আপনাকে আমরা অন্য রূপে চিনেছি। আপনি বলেছিলেন, আমি আর কতটুকু পারি, এর বেশি পারেনি মানুষ। এ কি আপনার অভিমানের ঘোর, নাকি আমাদের সবার কথামালা? আপনি জন্মেছিলেন 1948 সালে নেত্রকোনায়। বিক্ষুব্ধ সেই সময়ের সঙ্গে সঙ্গে আপনিও দেখতে থাকলেন জগৎটাকে, আর আমরা সমাজ, রাষ্ট্র ও মানুষের মনের এক জগৎ দেখছিলাম আপনার কাব্যশৈলীতে। কবি, এই যে চলে যাওয়ার চিরায়ত রীতি আপনিও দেখেছেন কত শত, মনের মধ্যে দাগ রেখে যায়। আজ আপনার জন্য আমাদের চোখে পানি, হৃদয়ে শূন্যতা। এই যে আমরা আপনার পাঠকরা আজ কেমন রিক্ত হয়ে গেলাম। আপনি আমাদের রিক্ততা নিয়ে লিখবেন না আরেকটি কবিতা? ইতি, আপনার মুগ্ধ পাঠক। পত্র দিও, পত্র দিও। শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারোয়ার। কেন্দ্রীয় শহীদ মিনারে বিদায়ের পর্বে ফুলেল শ্রদ্ধা জানান তার দীর্ঘদিনের সহকর্মী, বন্ধু, স্বজনরা। ভিজে যাওয়া চোখে তারা স্মরণ করলেন গুণী সঙ্গীত শিল্পীকে। জান্নাতুল দোলনা সাজিয়েছেন শ্রদ্ধার আয়োজন। রবীন্দ্রসঙ্গীত ভুবনে তাকে আলাদা একজন হিসেবেই পাওয়া যায়। গায়কীর ভিন্নতা আর রাবীন্দ্রিক গভীরতায় তার সাথে শ্রোতার এক গভীর মিথস্ক্রিয়া। তাই চলে যাবার ক্ষণে এই সব আয়োজন না, তিনি সাজিয়ে যাননি, কিন্তু শ্রদ্ধার এই পর্বে রবীন্দ্রনাথের সঙ্গীতই ধার্য হল বিদায়ের মালা। শুক্রবার সকালে গুণী এই সঙ্গীত শিল্পীর মরদেহ নিয়ে আসা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। ফুলেল শ্রদ্ধা জানান দীর্ঘদিনের সহকর্মী, স্বজন ও ভক্ত অনুরাগীরা।
অশ্রুসিক্ত চোখ, মন ভিজে যায় স্মরণের আয়োজনে। তবুও বলা না বলা কথায় কিছুটা পাওয়া হলো কীর্তির জীবনের আলো। পাপি আপা একজন রবীন্দ্রসঙ্গীত শিল্পী শুধু ছিলেন না, একজন পরিপূর্ণ রবীন্দ্র মানুষ ছিলেন। রবীন্দ্রসঙ্গীতকে যেভাবে যে জায়গায় দেখতে চেয়েছিলেন, এরকম কিছু আমরা যদি করতে পারি তাহলেই তার একটি পরম পাওয়া হবে। মায়ের চলে যাবার এই ক্ষণে কি বা বলার থাকে, তবুও সন্তানের কিছু তো বলার দায় থাকে। মা সবসময় নতুন আর্টিস্টদেরকে প্রমোট করতো, সো এটাই মার ইচ্ছা আর সবার দোয়া প্রার্থনা। টেলিফোন নেই, টেলিগ্রাফও নেই, আছে সঙ্গীতের সুধা, কণ্ঠের মাদকতা। যোগাযোগ হবে সঙ্গীতে সঙ্গীতে, সুরে সুরে। এখানে দূরত্ব কিংবা না থাকার কোনো বাধা নেই। জান্নাতুল দোলনা, সময় সংবাদ, ঢাকা। নাটকীয়তায় মোড়ানো একদিন, নায়ক তিনি, মধ্যমণি হবেন এটাই স্বাভাবিক। তবে শুক্রবার হঠাৎ খবর গ্রেফতার হয়েছেন আল্লু। কারণ তাকে দেখতে ভিড়ে পদপিষ্ট হয়ে পুষ্পার প্রিমিয়ারে মারা গিয়েছিলেন এক নারী। গ্রেফতারের পর 14 দিনের রিমান্ড, আবার জামিন, সব ঘটল দ্রুত গতিতে। তানভীর হাসান জানাচ্ছেন বিস্তারিত। মুদ্রার এপিঠ ও পিঠ দুপিঠই দেখতে হলো বর্তমানে দক্ষিণী সিনেমার আলোচিত নায়ক আল্লু অর্জুনকে। যে ভক্তদের ভালোবাসায় তিনি আজ তারকা, সে ভক্তরই করা অভিযোগে এবার তাকে গ্রেফতার করল হায়দরাবাদের পুলিশ। শুক্রবারই তাকে নেওয়া হয় চিক্করপল্লী থানায়। পাঁচ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পায় আল্লুর সিনেমা পুষ্পা 2। মাত্র 8 দিনে প্রায় 1,500 কোটি টাকা আয়ের সফলতায় এক প্রকার আকাশেই উঠছিলেন তিনি। কিন্তু যে মামলায় তাকে গ্রেফতার করা হলো, সেই মামলাও এই একই সিনেমাকে কেন্দ্র করে। 4 ডিসেম্বর সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মারা যান 39 বছর বয়সী এক নারী। আহত হন বেশ কয়েকজন। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল্লু অর্জুন নিজেও। তাতেই আসামি বনে যান তিনি। ফলাফল গ্রেফতার ও কারাগার। জানা যায় পুষ্পা 2 এর প্রিমিয়ারে আল্লু অর্জুন আসতে হুড়োহুড়ি শুরু করেন তার ভক্ত অনুরাগীরা। ভিড়ের চাপে ভেঙে যায় প্রেক্ষাগৃহের মূল গেট। তাতেই নিহত হন ওই নারী। গুরুতর আহত অবস্থায় এখনও চিকিৎসাধীন ওই মহিলার সন্তান। তাতেই মামলা, যেখানে অভিযোগ আল্লু বা সিনেমা হলের তরফ থেকে পুলিশকে দেয়া হয়নি অগ্রিম কোনো তথ্য, ফলে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি এত মানুষের চাপ। আল্লু অর্জুনের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 105 ও 118 এক ধারায় মামলা দায়ের করা হয়েছে। নিহত ওই নারীর পরিবারের অভিযোগের ভিত্তিতেই মামলা করেছে চিক্করপল্লী থানা। শুধু আল্লু নয়, ঘটনায় জড়িত বাকিদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে হায়দরাবাদ পুলিশ। তানভীর হাসান, সময় সংবাদ। শুটিংয়ে আহত হয়েছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, তাসনিয়া ফারিন ও সাইদুর রহমান পাভেল। পরিচালক কাজল আরেফিন অমির ওয়েব ফিল্ম হাউস সুইট এর একটি দৃশ্য ধারণের সময় এ দুর্ঘটনা ঘটে। রাজধানীর জিন্দা পার্কে সকাল থেকে চলছিল হাউস সুইটের শুটিং। দুপুর 12টায় একটি ড্রাইভিং দৃশ্যের শুট চলা অবস্থায় দুর্ঘটনার শিকার হন এই 3 অভিনয় শিল্পী। সঙ্গে সঙ্গেই তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন নির্মাতা অমি। লিখেছেন, শুটিংয়ের সময় দুর্ভাগ্যবশত এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় পাভেল, তাসনিয়া ফারিন এবং অপূর্ব কিছুটা আহত হয়েছেন। তারা হাসপাতালে ভর্তি আছেন। রাজনৈতিক প্রেক্ষাপট, হরর, ফ্যান্টাসি এবং কমেডি, একই দিনে 3 ঘরানার 3টে সিনেমা এসেছে দেশের প্রেক্ষাগৃহে। তবে আলোচনার দৌড়ে এগিয়ে নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকের 840 তথা ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড। সারা দেশের 15টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। বিস্তারিত নিয়াজ শুভ রিপোর্টে। ডাঙ্কির ছেলে চট করে ঢুকে যাব। আমি শীঘ্রই দেশে ফিরছি। এই কলটা রেকর্ড কর, ফাঁস করে দে। নির্বাচন হচ্ছে একটা সিস্টেম যেখানে যারা বাথরুমের ফ্লাশ ব্যবহার করতে জানে না তারা নির্ধারণ করে
এই শহরের কে মেয়র হবে। একদিকে আতঙ্ক, অন্যদিকে প্রবল ইচ্ছাশক্তি আর চেতনা। প্রচণ্ড মানসিক চাপেও নিজের পথেই হেঁটেছেন তিনি, বানিয়েছেন পলিটিক্যাল স্যাটায়ার 840। আমি এত ভালো উন্নয়ন করছি, তবু একটা লোক আমার ভালোবাসলো না কেন মিলন? 17 বছর আগে ধারাবাহিক নাটক 420-তে বাংলাদেশের রাজনীতির উত্থান পতনের গল্প বলার চেষ্টা করেন ফারুকী। জনপ্রিয় সেই নাটকের সুবাদে 840-র জন্য অপেক্ষায় ছিলেন দর্শক। না, ভালো লাগছে। শাহরিয়ার নাজিম জয় আর জায়েদ খানের অভিনয় ভালো ছিল। যাদেরকে পোর্ট্রে করা হয়েছে তারা নিজেরাও বুঝতে পারবে তাদের ভুলটা কি ছিল। তো এই ছবিটা তাদের জন্য বিশেষ করে দেখা উচিত। এখানে অনেক মেসেজ লুকিয়ে আছে এই ছবিটার মধ্যে, যেটার মাধ্যমে একটা দেশ গড়া সম্ভব, একটা সমাজ গড়া সম্ভব। সাবেক প্রধানমন্ত্রীর গণতন্ত্র হরণের যে ফ্যাসিবাদী চরিত্র, সেটিকে পর্দায় তুলে ধরতে পারবেন কিনা তা নিয়ে সংশয়ে ছিলেন নির্মাতা। শুটিং করার সময় প্রতিদিন রাতে ভাবতাম আজকে না বুঝে ফেলে আমি কি শুট করছি, কেন করছি। সেন্সর বোর্ডে আটকে যাওয়ার ভয় তো ছিলই। তারপরে কি হবে, একটা ছবি আটকে আছে, আরেকটা আটকাবে, না হয় একসময় ফিল্ম বানানোই ছেড়ে দিতে হবে। কিন্তু যতক্ষণ ফিল্ম বানানো ছেড়ে দিতে হচ্ছে না, ততক্ষণ আমি যেটা বানাতে চাই সেটাই বানানো উচিত। 840-তে কেন্দ্রীয় চরিত্র মেয়র ডাবলু রূপে পর্দায় হাজির হয়েছেন নাসিরুদ্দিন খান। এছাড়াও বিভিন্ন চরিত্রে ফজলুর রহমান বাবু, জাকিয়া বাড়ি মম, মার্জুক রাসেলের মতো গুণী অভিনয় শিল্পীদের দেখা মিলেছে। তাদের নানান ডায়লগ এখন দর্শকের মুখে মুখে। ডাঙ্কির ছেলে, চট করে ঢুকে যাব, আমি শীঘ্রই দেশে ফিরছি। এই কলটা রেকর্ড কর, ফাঁস করে দে। এই ক্যারেক্টারটা তো আসলে খুব পরিচিত ক্যারেক্টার। এটা আমাদের দেশের ঘটে যাওয়া অনেকগুলো ঘটনা আমরা এই চরিত্রের মাধ্যমে দেখতে পাবো। সেহেতু দর্শকরা অবশ্যই অনেক কানেক্ট করতে পারবেন, আর কানেক্ট করতে পারলে অন্তত কিছুদিন তো হয়তো দর্শকের মনে থাকা যাবে আর কি। শুরুতে 15টি প্রেক্ষাগৃহে মুক্তি দিলেও পরবর্তীতে দেশের বাইরে সিনেমাটি মুক্তির পরিকল্পনার কথা জানিয়েছেন প্রযোজক নুসরাত ইমরোজ তিশা। 840 নিয়ে আমাদের স্বপ্ন অনেক বেশি, আমাদের ফিউচারে আরও অনেক প্ল্যান আছে। এটা যত ম্যাস পিপলের কাছে আমরা পৌঁছে দিতে পারি সেই প্ল্যানই করছি, সেটা দেশ হোক, বিদেশ হোক, গ্রাম হোক, গঞ্জ হোক, যেখানেই হোক আমরা চেষ্টা করছি 840 সব মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। ফারুকীর পলিটিক্যাল স্যাটায়ার বাংলাদেশের চলচ্চিত্রে এক সাহসী উদ্যোগ। আর কখনো স্বৈরাচারী শাসক না আসুক, ভবিষ্যৎ প্রজন্ম ও রাজনীতিবিদরা দুর্নীতি থেকে দূরে থেকে নতুন বাংলাদেশ করুক, প্রত্যাশা সকলের। রাজনীতির অপ্রিয় কিছু সত্যকে পর্দায় তুলে ধরেছেন নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। তার জনপ্রিয় ধারাবাহিক 420 দেখে যারা দীর্ঘদিন অপেক্ষায় ছিলেন, তাদের জন্য এবার 840 নিয়ে হাজির এই নির্মাতা। যে সিনেমাটি নির্মাণের সময় ঘিরে ছিল নানা অনিশ্চয়তা, সেই সিনেমাটি এখন দর্শকের একান্ত কাছে। নিয়াত শুভ, সময় সংবাদ, ঢাকা। এই ছিল বিনোদন সময়ের আজকের আয়োজন। সঙ্গে থাকুন সময়ে।